সুপ্রিয় দর্শক, পক্ষকাল পরে বাংলা টেলিভিশন অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাই আমি তুলি। আশা করি ভালো ছিলেন সবাই। দর্শক মণ্ডলী, 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের দিন। বিজয়ের এই মাসে বাংলা টেলিভিশন দুটি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে, যথাক্রমে ডিসেম্বর 2 ও 16 তারিখে। এছাড়াও বাংলা টেলিভিশনের 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা বিশেষ অনুষ্ঠান দেখবেন ডিসেম্বরের 30 তারিখে, এই একই সময় একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। দর্শক মণ্ডলী, জনপ্রিয় এই গানটি আপনাদের জন্য গেয়েছেন আরিফা ফারহাদ। ভালোবাসার ঘর বানিয়ে অবদেশন
সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্তে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। ছোটদের বড়দের সকলের, আমারে দেশ সব মানুষের, বা ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। দর্শক মণ্ডলী, আপনাদের এই চিরচেনা কালজয়ী জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় সম্প্রতি টরন্টো সফরে এসেছিলেন। পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, আধুনিক, ছায়াছবি ইত্যাদি যাবতীয় গানের কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায় বাংলা টেলিভিশন স্টুডিওতে এই মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক তার স্মৃতিচারণ করেছেন। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলছেন জনাব ইকবাল হাসান ও সাইফুল্লাহ মাহমুদ দুলাল। সুপ্রিয় দর্শক, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ইকবাল হাসান আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, আর এই সঙ্গে আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বাংলাদেশের বিশিষ্ট একজন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। শিল্পী রথীন্দ্রনাথ রায়কে প্রথম প্রশ্নটি করছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আপনার তো অনেক ধরনের পরিচয় আছে। আপনি মাটি ও মানুষের গায়ক, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, যা আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় আপনার ধারণ করে আছেন। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মুক্তিযুদ্ধে অংশ নিলেন? ধন্যবাদ। আমি শুরুতেই যে সকল মুক্তিযোদ্ধা আমাদের দেশের জন্য জীবন দান করেছেন, যার পরিণতিতে আজকের স্বাধীন বাংলাদেশ, আমি সে সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি। আর যে প্রশ্নটি করলেন যে আমি কিভাবে গেলাম, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, বাংলা ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে, থার্ড ইয়ারে যাচ্ছি আমরা। সেই মুহূর্তেই এই 25শে মার্চ এসে গেল। এগুলো এর আগেও প্রেক্ষাপট আছে, যে ঢাকা কলেজে যখন পড়ি তখন 69-এর গণ আন্দোলন শুরু হচ্ছে, আর আমি তো গান করতাম। ন্যাচারালি আমাকে সবাই ছাত্রলীগ, ছাত্রীনন সবাই তাদের অনুষ্ঠানে আমাকে ডাকত, এবং সেই সমস্ত গান ছিল গণমুখী গান। তো এভাবেই এটার সঙ্গে জড়িত হয়ে পড়ি। তো পরবর্তীকালে যখন 25শে মার্চের রাতে এরকম ঘটে গেল এবং আমরা ঢাকা থেকে পালিয়ে গেলাম সপরিবারে, আমার বাবা মা ভাই বোন নিয়ে বিক্রমপুরে। তো ওখানে যাওয়ার পর 17ই এপ্রিল যখন সরকার গঠন করলো, তার কিছুদিন আগের থেকেই দেখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটি রেডিও চালু, এবং HMV-তে 4টি গানের একটা এক্সটেন্ডেড প্লে আমরা করেছিলাম এই গণমুখী গানের। ওই গান, এটা 71-এই, যুদ্ধের আগেই আর কি। HMV তখন ঢাকাতে ছিল, এর স্টুডিও ছিল করাচিতে, প্রিন্টিং হতো করাচিতে, বাট গানগুলি রেকর্ডিং হতো ঢাকাতে। আমার এখনও মনে আছে, কলিম শরাফি সাহেব তখন ছিলেন HMV-র চিফ। তো উনি আমাদের বললেন যে এরকম 4টা গান করতে হবে, হাফিজুর রহমানের লেখা, এবং সেটা 4টি গান করা হলো। এই গানগুলো দেখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এগুলো কি দেশাত্মবোধক গান? হ্যাঁ, দেশাত্মবোধক গান।
তো তখন আমার নিজের থেকেই হলো যে এইভাবে বসে না থেকে আই মাস্ট জয়েন ইন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তখন খুঁজতে থাকলাম কিভাবে যাওয়া যায়। অ্যান্ড বিক্রমপুর থেকে এটা তো একেবারে মাঝখানের জায়গা, এর ধারে কাছে তো কোনো বর্ডার নেই। রাইট। তা আমি একদিন বাবা মাকে না বলে আমরা 3 বন্ধু ওখান থেকে বেরিয়ে পড়লাম, মুন্সিগঞ্জ হয়ে, দাউদকান্দি হয়ে, কাবিলার হাট, কুমিল্লা ক্যান্টনমেন্টের ঠিক আধা মাইল আগে, ওখান থেকে গোমতীর বাঁধটা পার হয়ে তারপরে সোনামুড়া নামে একটা জায়গা, আমরা ত্রিপুরা হয়ে গেলাম। হ্যাঁ, ত্রিপুরায় এই গেলাম জাস্ট রাস্তা দেখার জন্য। তখনকার উন্মাদনা তো অন্যরকম ছিল। তো আমি যেদিন ওখানে গেলাম ওই দিন দেখি যে সকালবেলা যখন আমরা পৌঁছলাম, দেখি যে ছেলেপেলেরা হই হই করতে করতে আসছে, কী ব্যাপার। তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, দেখি যে সুভাষ দত্ত আসতেছে। তো আমি গিয়ে দেখলাম, কাকু কী ব্যাপার, আরে তুই কোত্থেকে? আমি আসছি, আমি এই তো সকালবেলায় পৌঁছলাম। তো কি প্রোগ্রাম কি? বললাম না, আমি তো আবার ফিরে যাব। কেন ফিরে যাবে? আমার না, আমার বাবা মা তো ভাই বোন রেখে এসেছি বিক্রমপুরে, আমি ওনাদের আনতে যাব। তোমার মাথা খারাপ? এই কুত্তা বিড়ালের মতো মরা পড়বে আমি আর রাস্তায়। ওর থেকে চলো আমার সঙ্গে কলকাতায় যাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয়েন করবো। কলকাতা পৌঁছার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কি অবস্থা দেখলাম, কে কে কাজ করছে? একটা দোতলা বাড়ি, নিচতলায় খাওয়ার জায়গা, আর একটা রুমে ওই আমাদের স্বাধীন বাংলা বেতারের ইংলিশ নিউজ পড়তেন পারভিন হোসেন, উনি বা ওনার হাজব্যান্ড টি হোসেন, পরে যে সচিব হয়েছিলেন সেই হেলথের, উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকতেন। আর উপরে সব আমাদের স্বাধীন বাংলা বেতারের লোকজন যারা ছিল। এবং স্টুডিও, তখন একটা স্টুডিও ছিল, ছোট্ট একটা রুমে, সাধারণ রুম। এটা কোনো আমরা যা সাউন্ড প্রুফ করি সেরকম কিচ্ছু নেই, ইভেন এরকম পর্দাও নেই, জাস্ট একটা রুম। এবং সিম্পল মেশিন, এগুলো কোনো মানে কমার্শিয়াল মেশিন না। যাই হোক, তো ওইখানে গিয়ে দেখি জব্বার আর আপেল। আরে আব্বা তুমি কখন আসলা? জড়াই এই তো আসলাম। বলে খুব ভালো হয়েছে। তোরা দেখি তখন সকালবেলায় মানে খুব সুন্দর ড্রেস পরে বলে বাইরে আসে, তুমি থাকো, তোমার নিশ্চয়ই ঘুমটুম হয় নাই। জব্বার ভাই বলতেছে আর কি, এইটা আমার বিছানা, এইটা আপেলের বিছানা, মানে স্টুডিওর মধ্যে, স্টুডিওটা একটা রুম, পাশের রুম, হ্যাঁ পাশের রুম। তো এইখানে মানে ওখানেও দেখি যে লোকেশন ভাগ করা আছে আর কি। বলে এই জায়গাটা এখন খালি, এই মোকশেদ আলী শাহীর পরে মান্না হকের পরের জায়গাটা তুমি নিয়ে নাও। আপনার গাওয়া প্রথম গান কোনটা? তো এই বলছি আমি ওইটা। তারপরে সন্ধ্যার আগ দিয়ে দেখি আপেল আইসা আমাকে ডাকছে, মামু 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 ওঠ। আমি মামু এত জোর জোর করে ধাক্কা দিছে যে আমি ভয় পেয়ে গেছি। আর আমি ঘুমের মধ্যে মনে হয়েছে যে আমি বাংলাদেশে আছি, মিলিটারি এসে গেছে, এখন দৌড়াতে হবে। তাই ধরপড় কী হয়েছে না না মামু, তুই একটু হাত মুখটা ধুয়ে আয়, আর এই উপরে আয়, আমি একটা গান শুরু করছি, ওইটাতে একটা টান লাগবে, তুই টানটা দিয়ে দিবি। আমি ঠিক আছে, ওই ভয়া টান তার আসুক। তারপরে তো গেলাম উপরে গিয়ে আমি গান শোনাও। তা আমি বললাম যে মুখটাকে কোরাস করো, আর টানটা কোথায় হবে আমি দিয়ে দিচ্ছি। তো কোরাসের তখন তো আর্টিস্ট নাই। ঠিক আছে, মোতাহার একটু গান জানে, মোতাহার আমাদের সঙ্গে করুক। ঠিক আছে, তো এই বসলাম আমরা গান করতে, এবং সেই টানটা হইতেছে তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আপেল ভাইয়ের লেখা? আপেলের না, এটা গোবিন্দ হালদারের লেখা। আচ্ছা, আপেলের সুর, রাইট। তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, প্রথম গান, এই প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটি। আচ্ছা, এই গানটাকে আপনি 2 লাইন শোনাবেন আজকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, জানি তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে, তীর হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। একেবারে আপনাদের জীবনের সঙ্গে মিলানো। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাচ্ছি। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, তা হচ্ছেই যে ব্যাপক নগরায়ন এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার অত্যাধিক ব্যবহারের কারণে লোকসঙ্গীত জনপ্রিয়তা হারাচ্ছে খুব ধীরে ধীরে।
আজকের মানুষ অন্য ধরনের, বিশেষ করে ধুমধারাক্কা এবং অন্যান্য গানের অন্যান্য মাধ্যমগুলোর প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এই যে লোকসঙ্গীত, যা এক সময় আমাদের রক্তের সঙ্গে মিশেছিল, সেই লোকসঙ্গীত যে জনপ্রিয়তা হারাচ্ছে, এ সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে এটা ঠিক না। প্রশ্নটা হচ্ছে যে লোকসঙ্গীতকে ঠিক সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। লোকসঙ্গীতকে এই সমস্ত গণমাধ্যমে, বিশেষ করে টেলিভিশনে, রেডিওতেও এখন গ্রামের লোকেরা শোনে, বিশেষ করে টেলিভিশনে লোকসঙ্গীতটাকে ঠিক সেইভাবে উপস্থাপন করা হচ্ছে না, যে কারণে সবাই মনে করে যে দাদা আপনাকে তো দেখি না। আর এটা দেখবেন কোত্থেকে? কারণ আমার লোকসঙ্গীতের অনুষ্ঠানটা করে বিকাল 5টা 15 মিনিটে, তো 20টা 5টা 15 তো আমি অফিসে থাকি, তো আমার অনুষ্ঠান তো আমি নিজেই দেখতে পারি না, তা লোকে দেখবে কি করে? অত বলছে লোকসঙ্গীত হচ্ছে না। আর ওই ধুমধারাক্কার গান আবার পিক টাইমে রাত 10টা 8টা ওই সময় তাদেরটা দেখাচ্ছে। তা লোকসঙ্গীতকে তো সেইভাবে ঠিক আর নগরায়ণ কথা যেটা আপনি বললেন, সেটা তো আপনি শুনেন, বৈজ্ঞানিক সভ্যতাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আগে গ্রামেগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না, এখন ইলেকট্রিসিটি আছে, এটা মানুষের উপকারে আসছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু সেই জন্য লোকসঙ্গীতকে আপনি এইভাবে হারিয়ে দিতে পারেন না। তো লোকসঙ্গীতকে লালন করতে গেলে তাকে সেভাবে ঠিক তাকেও ইনসেন্টিভ দিতে হবে। গ্রামের যে কৃষক আগে গান করতো, হাল চাষ করতো আর গান গাইতো, তারপর নৌকা যে ভাটিয়ালি করছে, মাঝি নদীতে গেছে, সে ভাটিয়ালি করতো। কিন্তু এখন যে পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ অর্থনীতির যে ব্যাপারটা, সেইটার কারণে এরা পর্যুদস্ত হয়ে গেছে। আগে আমরা ছোটোবেলায় কী দেখেছি? আমরা এই সমস্ত গান কোত্থেকে শিখেছি? এই সমস্ত গান গ্রামেগঞ্জে আগে আমরা দেখতাম যে পৌষ পার্বণের পর, অর্থাৎ ধানটা ওঠার পরেই যখন কৃষকের হাতে কোনো কাজ নেই, তখন তারা যাত্রা গান, পালা গান, কবি গান এইগুলি করতো। এখন তো সেটা হয় না, কারণ কি? সে তো বাঁচতেই পারে না, তো এইগুলি হবে কোত্থেকে? সুপ্রিয় দর্শক, 1979 এবং 81 সালে শিল্পী রথীন্দ্রনাথ রায় জাতীয় পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। তিনি অসংখ্য ছবিতে প্লেব্যাক গেয়েছেন, তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়েছেন এবং বিভিন্ন সময় তিনি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তিনি ভারত থেকে হিজ মাস্টার ভয়েস ডাবল প্লাটিনাম ডিস্ক পুরস্কারে ভূষিত হয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না এই ছবিতে কণ্ঠদানের জন্যে। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রথীন্দ্রনাথ রায়ের অবদান অনস্বীকার্য। একটু আগেই আমরা এই সাক্ষাৎকারের শুরুতে শুনছিলাম তিনি কিভাবে সেই ভয়াল দুঃসময়ে বাংলাদেশকে অতিক্রম করে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছিলেন সপরিবারে, এবং সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বেশ কয়েকটি গান যা শিল্পী রথীন্দ্রনাথ রায় গেয়েছিলেন, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আজও আমরা এই গানগুলো গুনগুন করে গাই। যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, তারা এদেশের সবুজ ধানের শীষে, অথবা ও ভাই খাঁটি তোমার খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই গানগুলো একসময় বিপুলভাবে জনপ্রিয়তা লাভে সক্ষম হয়েছিল। আমরা অনুরোধ করি রথীন রায়কে এই ধরনের একটি গান আমাদের গিয়ে শোনানোর জন্যে। শুধু জনপ্রিয়তা নয়, জনজাগরণ, গণজাগরণ সৃষ্টি করেছিল সেই 1971 সালে। তো এবার আপনার একটি গান আমাদেরকে উপহার দেবেন। কি স্বাধীন বাংলা বেতারের? স্বাধীন বাংলা বেতারের। আচ্ছা। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, চাষাদের মুটেদের মজুরের, চাষাদের মুটেদের মজুরের, গরিবের নিঃস্বের ফকিরের। আমারি দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের, নেই ভেদাভেদ হেথা চাষায় আর চামারে, নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশ মাতা এক সকলের। আমরা দর্শক এবং শ্রোতাদের পক্ষ থেকে এবং বাংলা টেলিভিশনের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের এখানে শেষ ঘোষণা করছি। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমি বাংলায় গান গাই। আর নয় ফোন কার্ডের ঝামেলা। বাড়ি, অফিস কিংবা মোবাইল ফোন থেকে সরাসরি ডায়াল করুন নেক্সট জেন ডাটা সলিউশনস 416-422-2580। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত আমরা সব সময় অগ্রাধিকার দিই। আমাদের অনুষ্ঠানে আপনার অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। আপনার বিজ্ঞাপন প্রচারেও আমরা সাহায্য করতে পারি। যাবতীয় যোগাযোগ btelevision@yahoo.com অথবা 416-879-7141। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আশা করি উপভোগ করেছেন আপনারা। এখন থেকে পক্ষকাল পরে ডিসেম্বর মাসের 2 তারিখে বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হব আমরা এই একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হীরামতি হীরামতি ও হীরামতি, আমি যামু সুধারাম পন্নামতি। আরে হীরামতি হীরামতি ও হীরামতি, আরে হীরামতি হীরামতি ও হীরামতি। তোমার লাইগা আনমুকি পুতির মালা পড়বে কি, আরে তোমার লাইগা আনমুকি পুতির মালা পড়বে কি। হীরামতি হীরামতি ও হীরামতি, আরে হীরামতি হীরামতি ও হীরামতি। মালা কালা সুতায় লাল, পুতির মালা ধলা সুতায় নীল। পুতির মালা কালা সুতায় লাল, পুতির মালা ধলা সুতায় নীল। পুতির মালা গলার চিক, পুতির মালা
এই পুতির মালা গুলবদনি ঝিলিক। গঙ্গে নাও ভাসিয়ে গহীন জলে ডুবাল দিয়ে, বড় গঙ্গে নাও ভাসিয়ে, ও হাই গো বড় গঙ্গে নাও ভাসিয়ে গহীন জলে ডুবাল দিয়ে, আমি যামু সুধারাম কন্যামতি। আরে হীরামতি হীরামতি ও হীরামতি, আমি যামু সুধারাম কন্যামতি। আরে হীরামতি হীরামতি ও হীরামতি, আরে হীরামতি হীরামতি ও হীরামতি, তোমার লাইগা আনমুখী আর পুতির মালা পরবে কি, আর তোমার লাইগায় আনমুখী পুতির মালা পরবে কি। হীরামতি হীরামতি ও হীরামতি, আরে হীরামতি হীরামতি ও হীরামতি।